আজকে আমরা আলোচনা করব সিভিল ডিসঅবিডিয়েন্স। এই এসেটা থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। আর প্রশ্নটা হলো ডিসকাস প্রোজ স্টাইল অফ হেনরি ডেভিড থরো। তো গাইস, আলোচনার শুরুতে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হলো, তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছো মাস্টার্সে, তারা জানো যে অনার্সের চাইতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়াটা অনেকটা সহজ। আর তুমি যদি মাস্টার্সে ফার্স্ট ক্লাস গেইন করতে পারো তাহলে তোমার ক্যারিয়ার অপরচুনিটি 100% হয়ে যাবে। তো এই জন্য মনোযোগের সাথে পড়াশোনা করো যেন মাস্টার্সে 3 পয়েন্ট বা ফার্স্ট ক্লাস গেইন করতে পারো। আর বিষয়টাকে সহজ করার জন্য তোমরা আমাদের প্রিমিয়াম কোর্সে নিজেদেরকে ইনক্লুড করতে পারো, তাহলে সেটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারো। আমাদের নাম্বারটা হচ্ছে 01639847068। তাহলে চলো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। তো যে কোনো প্রশ্ন লিখতে হলে প্রথমে ইন্ট্রোডাকশনে কিছু লিখতে হয়। আমি এখানে ইন্ট্রোডাকশন আকারে লিখে দিচ্ছি, তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো অথবা শুধু অ্যান্সার লিখে এইভাবে লেখা শুরু করতে পারো। হেনরি ডেভিড থরো is one of the greatest essayists in the history of American literature as well as English literature. হেনরি ডেভিড থরো আমেরিকান লিটারেচার এবং ইংলিশ লিটারেচারের একজন বিখ্যাত প্রাবন্ধিক। হিজ লিটারি স্টাইল ইনক্লুডস ক্লোজ অবজারভেশন অফ নেচার, পার্সোনাল এক্সপেরিয়েন্স, গাইডেড রেটোরিক, সিম্বলিক মিনিং অ্যান্ড হিস্টোরিক্যাল নলেজ। তাহলে কয়টা বিষয় এখানে পাচ্ছি? অবজারভেশন অফ নেচার। অবজারভেশন অফ নেচার মানে হচ্ছে হেনরি ডেভিড থরো একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট ছিলেন। আর একজন ট্রান্সেন্ডেন্টালিস্টের কাজ হচ্ছে নেচারকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। তো এখানে ছিল পার্সোনাল এক্সপেরিয়েন্স তার প্রোজ স্টাইলের মধ্যে। তারপরে কি গাইডেড রেটোরিক। গাইডেড রেটোরিক বলতে যে বিষয়টাকে বোঝানো হয় সেটা হচ্ছে ডিফারেন্ট আইডিয়া বা টপিককে একত্রিত করার জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয় সেটাকে গাইডেড রেটোরিক বলা হয়ে থাকে। সিম্বলিক মিনিং এবং হিস্টোরিক্যাল নলেজ। তাহলে ইন্ট্রোডাকশনটা তোমরা এইভাবে ডেভেলপ করতে পারো যে হেনরি ডেভিড থরো, তার লাইফ ডিউরেশন হচ্ছে 1817 থেকে 1862। তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে এবং বিশেষ করে আমেরিকান সাহিত্যের ইতিহাসে একজন জনপ্রিয় এবং বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন। তিনি তার প্রোজ স্টাইলের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। আর তার প্রোজ স্টাইলের মধ্যে আমরা অনেক বিষয় দেখতে পাই, যেমন তিনি নেচারকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তার পার্সোনাল এক্সপেরিয়েন্সটাকে তিনি ফুটিয়ে তুলেছেন, এখানে গাইডেড রেটোরিকটাকে তিনি ব্যবহার করেছেন বিভিন্ন আইডিয়াকে একত্রিত করার জন্য, বিভিন্ন ধরনের সিম্বলের ব্যবহার করেছেন তার যে টার্গেটেড মিনিং সেটা প্রকাশ করার জন্য, এবং ঐতিহাসিক জ্ঞানে পরিপূর্ণ তার প্রোজ স্টাইলটা। তার মানে তিনি ইতিহাস থেকে অর্জিত জ্ঞানটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছেন। ওকে, নাও উইল টক অ্যাবাউট দ্য ফিচার্স। হোয়াট আর দ্য ফিচার্স অফ হেনরি ডেভিড থরোস প্রোজ স্টাইল? তো হেনরি ডেভিড থরোর প্রোজ স্টাইলের ফার্স্ট যে ফিচার সেটা হচ্ছে ক্যারিশমেটিক টাইটেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিশমেটিক টাইটেল কী জন্য? কারণ হচ্ছে এই এসেটা যখন প্রথম প্রকাশ করা হয় তখন এই এসেটার নাম ছিল কি? রেজিস্ট্যান্ট টু সিভিল গভর্নমেন্ট, এই নামটা ছিল। রেজিস্ট্যান্ট টু সিভিল গভর্নমেন্টের মানে হচ্ছে যে সরকারের প্রতি একটা প্রতিরোধ বা একটা অসন্তুষ্টি প্রকাশ। তারপরে এই এসেটাকে যখন প্রথমবার পাবলিশ করা হয়েছিল 1849 সালে, তার আগে কিন্তু এটা মূলত একটা লেকচার ছিল। এটা একটা কী ছিল? একটা লেকচার ছিল। ডিসার্টেশন শব্দের অর্থ হচ্ছে প্রবন্ধ। তো এই প্রবন্ধটা মূলত একটি লেকচার ছিল। তার মৃত্যুর পরে এই প্রবন্ধটাকে আবার রিপ্রিন্ট করা হয় এবং সেইটা মূলত অন দ্য ডিউটি অফ সিভিল ডিসঅবিডিয়েন্স নামে রিপ্রিন্ট করা হয়। এবং 1866 সালে এসে পুরো এসেটাকে একটা টাইটেলটাকে একটা ছোট টাইটেলে রূপ দেওয়া হয়। আর সেই টাইটেলটার নাম কি? বর্তমান যেটা সিভিল ডিসঅবিডিয়েন্স। তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স, সিভিল গভর্নমেন্ট, এ ধরনের ফ্রেজগুলো কিন্তু হেনরি ডেভিড থরো তার এসেতে একবারের জন্য ব্যবহার করেনি। এটা মানে কি? সিভিল ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে সরকারের প্রতি একটা প্রোটেস্ট দেখানো, আনুগত্য প্রকাশ না করা। কিন্তু তিনি সিভিল ডিসঅবিডিয়েন্স এই ফ্রেজটা একবারও কিন্তু তার এসেতে ব্যবহার করেনি। আর এইভাবেই একটা টাইটেল সিলেক্ট করার মাধ্যমে থরো কিন্তু পাঠকদের মধ্যে, ক্রিটিকদের মধ্যে এবং এডিটরদের মধ্যে একটা কিউরিসিটির জন্ম দিয়েছে, একটা বিশাল কৌতূহলের জন্ম দিয়েছে। তাহলে যেহেতু টাইটেলটাকে প্রথম যেটা লেখা হয়েছিল সেখান থেকে এডিটররা পরিবর্তন করে আরেকটা নাম দেয়, তারপরে শেষ পর্যন্ত টাইটেলটাকে একেবারে শর্ট করে ফেলা হয়, তাহলে
এই যে টাইটেলটাকে বারবার পরিবর্তন করা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু কোনো রকমের অর্থগত কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি টাইটেলটা কি ক্যারিশমেটিক একটা টাইটেল হলো কি না? ইয়েস। তো প্রথম ফিচার যেটা সেটা হচ্ছে ক্যারিশমেটিক টাইটেল। ওকে, হেনরি ডেভিড থরোর প্রোজ স্টাইলের নেক্সট যে ফিচার সেটা হচ্ছে কনভারসেশনাল টোন। মানে যে ভাষার ব্যবহার করেছেন তিনি তার প্রবন্ধে, সেটা হচ্ছে কথোপকথনের ভাষা, কনভারসেশনাল টোন। তো থরো তিনি জানতেন যে তিনি অডিয়েন্সদের সামনে একটা লেকচার দিতে যাচ্ছে, সুতরাং লেকচার দিতে হলে অবশ্যই কনভারসেশনাল টোনের ব্যবহার করতে হবে। কনভারসেশনাল টোনের ব্যবহার করলে লেকচার সবচাইতে বেশি ফুটে ওঠে। আর এর জন্য তিনি কি করেছেন, যে রুট ওয়ার্ডসের ব্যবহার করেছে। রুট ওয়ার্ডস বলতে যেগুলো হচ্ছে মূল শব্দ, সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে যে শব্দগুলো পরিবর্তন করা হয়, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই ধরনের শব্দের কিন্তু তিনি ব্যবহার করেননি, মূলত রুট ওয়ার্ডের ব্যবহার করেছেন। আর ভাষার প্রতি এবং শব্দ ভাণ্ডারের প্রতি তার যে গভীর ভালোবাসা, আগ্রহ, এই বিষয়টাই কিন্তু তাকে এ ধরনের একটা সতেজ, একটা সুন্দর ভাষার, সাবলীল ভাষার ব্যবহার করতে কিন্তু সাহায্য করেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে হেনরি ডেভিড থরোর এই কনভারসেশনাল যে টোন, এই টোনের কারণে তার যে মেন্টর ছিলেন ইমারসন, ইমারসন একজন আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট লিডার, ফিলোসোফার, এসেইস্ট, এবং হেনরি ডেভিড থরোর তিনি একজন মেন্টর ছিলেন। তো হেনরি ডেভিড থরোর এই কনভারসেশনাল টোনের কারণে ইমারসন তার প্রশংসা করে বলেছে যে থরোর প্রোজ স্টাইলটা হচ্ছে অকেন স্ট্র্যাং। অকেন হচ্ছে আমেরিকাতে ব্যবহৃত সবচাইতে শক্ত কাঠের ফার্নিচার, অকেন অকেন দিয়ে তৈরি করা হয়। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে মেহগুনি কাঠের ফার্নিচারটাকে বা সেগুন কাঠের ফার্নিচারটাকে সবচাইতে মজবুত যেভাবে ধরা হয়, সিমিলারলি অকেন স্ট্রেংথ দ্বারা সবচাইতে মানে ভেরি ফোর্সফুল প্রোজ স্টাইলকে বোঝানো হচ্ছে। তো এখানে আমরা একটা কোটেশনের ব্যবহার করতে পারি তার কনভারসেশনাল টোনটাকে প্রুভ করার জন্য। বাট টু স্পিক প্র্যাকটিক্যালি অ্যান্ড অ্যাজ এ সিটিজেন, unlike those who call themselves no government men, I ask for not at once no government, but at once a better government. তো আসলে এটা একটা কনভারসেশনাল টোন, কারণ এই কোটেশনটার অর্থ হচ্ছে যে বাস্তবিকভাবে বলতে গেলে একজন নাগরিক হিসাবে আমি সেই সমস্ত নাগরিকদের মধ্যে না যারা এটা বলে যে কোনো সরকার ব্যবস্থার দরকার নেই, বরং আমি এটা বলি যে এমন একটি সরকার ব্যবস্থা আসুক যেটা উত্তম সরকার ব্যবস্থা, গুড গভর্নেন্স হবে। একটা সাম্যবাদী সরকার ব্যবস্থার জন্য আমি আশা রাখি, স্বপ্ন দেখি। তো এই কোটেশনটাকে আমরা হেনরি ডেভিড থরোর কনভারসেশনাল টোনটাকে প্রুভ করার জন্য ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট ফিচার প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট। দিস ইজ ভেরি স্ট্রং ফিচার। প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বলতে সাধারণত বোঝানো হয় পরস্পর বিপরীত যে দুইটা সেন্টেন্স, সেটাকে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট বলা হয়। তো বেসিক্যালি হেনরি ডেভিড থরো এই প্রবন্ধটা, মানে তার এই প্রবন্ধটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টের মাধ্যমেই শুরু করেছেন। কারণ তিনি প্রবন্ধটা যখন শুরু করেন তখন তিনি বলেছেন যে আমি একটি নীতিতে বিশ্বাস করি, আর সেই নীতিটা কি, দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট হুইচ গভর্নস লিস্ট, মানে সেই সরকারই উত্তম যে সরকার কম শাসন করে। তো এর পরবর্তীতে আবার কিন্তু তিনি এই কথাটা বলছেন যে দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট হুইচ গভর্নস নট অ্যাট অল, মানে সেই সরকার উত্তম যে সরকার একেবারেই শাসন করে না। তার মানে কি পরস্পর বিপরীত হয়ে গেল, এই দুইটা কথা, এই দুইটা সেন্টেন্স পরস্পর বিপরীত হয়ে গেল। তো এই যে পরস্পর বিপরীত ধর্মী যে সেন্টেন্স, সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট। এই প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট যে গভর্নমেন্ট যে কেমন হবে বা কী ধরনের হবে, যে সমস্যাগুলো সেগুলোকে ফোকাস করছে, এবং মূলত এই প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টের মাধ্যমে হেনরি ডেভিড থরো এখানে তার এসের যে মূল থিম, মেন থিমটা, সেই মেন থিমটাই কিন্তু তিনি প্রকাশ করছেন। এবং এই প্যারাডক্সিক্যাল স্টেটমেন্টের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে তার এসেটার মেইন থিম হচ্ছে ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালস। ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালস হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিস্টদের একটি বিশেষ বৈশিষ্ট্য। কারণ যারা ট্রান্সেন্ডেন্টালিস্টস এরা বিশ্বাস করে যে মানুষের বিবেকের যে শাসন, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইন দিয়ে মানুষকে কখনো ভালো করা যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজের থেকে বিবেকবান হবে ততক্ষণ পর্যন্ত মানুষকে ভালো করা সম্ভব নয়। ওকে, নেক্সট ফিচার যেটা, সেটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচের ব্যবহার করা, যেমন মেটাফোর,
পার্সনিফিকেশন, এক্সটেন্ডেড মেটাফোর, সিম্বলস, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে ফিগার অফ স্পিচ আছে সেটা ব্যবহার করা। তো হেনরি ডেভিড থরো তার এই এসেটাতে তিনি অনেক মেটাফোরের ব্যবহার করেছেন। আর এই মেটাফোরগুলো মূলত সরকারের প্রতি যে তার অসন্তুষ্টি সেইটাকে উপস্থাপন করে। যেমন তিনি আর্মি ফোর্সটাকে পার্সনিফাই করেছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। সেটা কি? তিনি অনলি অ্যান আর্ম বলেছেন। অনলি অ্যান আর্ম, পুরো আর্মি ফোর্সটাকে, আমেরিকান আর্মি ফোর্সটাকে। এই পার্সনিফিকেশন দ্বারা, অনলি অ্যান আর্ম, এই পার্সনিফিকেশনটা দ্বারা মূলত তিনি সেনাবাহিনীর যে বিবেকহীন সত্তা, সেই সত্তাটাকে বোঝাচ্ছে। কারণ সেনাবাহিনী এখন শুধুমাত্র গভর্নমেন্টের উদ্দেশ্যে কাজ করছে। গভর্নমেন্টের উদ্দেশ্যে কাজ করছে এর মানে হলো এরা বেসিক্যালি নিজেদের বিবেক, বুদ্ধি, এই বিষয়গুলোকে হারিয়ে ফেলেছে। তারপরে হেনরি ডেভিড থরো প্রেজেন্ট গভর্নমেন্টটাকে উডেন গানের সাথে তুলনা করেছেন। এখানে উডেন গান বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে সেটা হলো যে এটা একটা মেটাফরিক কম্প্যারিজন, এবং এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে সরকার মানে জনগণের জন্য অনেক বেশি ফোর্সফুল, ডেঞ্জারাস মনে হতে পারে, কিন্তু আসলে এরকম না। কেউ যদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বা কোনো আইন যদি মানতে না চায়, তাহলে সরকার তার সর্বোচ্চ লেভেলে যেতে পারবে না। আমাদের প্রয়োজন হচ্ছে সাহস। উডেন গান দ্বারা এটা বোঝানো হচ্ছে যে সরকার জনগণকে শুধু থ্রেট করছে, কিন্তু আমরা যদি সাহসী হই, আমাদের মধ্যে যদি ব্রেভটা কাজ করে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সরকারের অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। এই বিষয়টা বুঝিয়েছে। কারণ এটা উডেন গান মানে হচ্ছে একটা ফ্লিমজি ম্যাটার। ফ্লিমজি শব্দের অর্থ হচ্ছে একটা ক্ষীণ বা তুচ্ছ যে ব্যাপার, সেই ব্যাপারটা। তারপরে তিনি আরও বলেছেন যে ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে মেড অফ ইন্ডিয়ান রাবার, এই বিষয়টা বলেছেন। এই বিষয়টা হচ্ছে যে মানে সরকারের যে মানে ট্রেড অ্যান্ড কমার্সের মাধ্যমে এই যে সরকার যে উন্নয়নটা দেখাচ্ছে, এই উন্নয়নটা জনগণকে সরকারের যে রেড ট্যাপ বলতে তার যে বিভিন্ন ধরনের খারাপ কাজ, এগুলোকে কিন্তু ঢেকে রাখার কাজে ব্যবহার করছে। যে উন্নয়নের নামে জনগণকে ভুলিয়ে রেখেছে, জনগণকে ফ্লেক্সিবল করে রেখেছে। এরপরে হেনরি ডেভিড থরো একটি এক্সটেন্ডেড মেটাফোরের ব্যবহার করেছেন, যেখানে তিনি সরকারকে মেশিনের সাথে তুলনা করেছেন। মেশিন শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে যে মেশিন যে ফাংশন অনুযায়ী যে মেশিনটা তৈরি করা হয়, সে ফাংশন অনুযায়ী সেই মেশিনটা কাজ করে। তো এর মাধ্যমে হেনরি ডেভিড থরো বেসিক্যালি একটা এক্সটেন্ডেড আইডিয়াকে প্রকাশ করছে। যে এক্সটেন্ডেড আইডিয়া বলতে যে সরকার স্ল্যাভারি সিস্টেমকে প্রতিরোধ করার জন্য এবং আমেরিকার সাথে যে মেক্সিকোর যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, এই বিষয়টাকে বোঝাচ্ছে। আর মেশিন কিন্তু একটা প্রোটেক্টেড ব্যাপার। কিভাবে প্রোটেক্টেড ব্যাপার? কারণ মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে, অটোমেটেড মেশিন, কাজ ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। তো সরকার মানে জনগণকে এইটা বোঝাচ্ছে যে জনগণকে তারা নিরাপদে রাখতে সক্ষম হয়েছে। এটা হেনরি ডেভিড থরো এটা বোঝাচ্ছে যে জনগণকে নিরাপদে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু হেনরি ডেভিড থরো জনগণকে বলছে যে আপনারা যদি প্রকৃতপক্ষে বোঝেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই মেশিন গভর্নমেন্টের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন, আপনাদের বিবেকটা কিভাবে হারিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলছে যে যারা সেনাবাহিনীতে কাজ করে এবং সরকারের যারা কর্মকর্তা কর্মচারী, এরা সবাই এই মেশিনের একটা অংশ হয়ে গিয়েছে। তাদের কাছে তাদের নিজের বিবেক সত্তা বা ইন্ডিভিজুয়াল ফ্রিডম বলতে আর কিছু নেই। তারা ঠিক যেন কাঠের মতো, তারা ঠিক যেন পৃথিবীর মতো, তারা ঠিক যেন পাথরের মতো, মানে এইরকম সত্তাহীন একটা ব্যাপারে পরিণত হয়েছে, বিবেকটাকে হারিয়ে ফেলেছে। ওকে, নেক্সট যে ফিচার সেটা হচ্ছে স্ট্রং ইউজ অফ অ্যালিশনস। স্ট্রং ইউজ অফ অ্যালিশনস বলতে সিভিল ডিসঅবিডিয়েন্সে হেনরি ডেভিড থরো একটা কোট করেছে গ্রিক মিথোলজি থেকে। সেই কোটটা হচ্ছে ইট কস্টস মি লেস ইন এভরি সেন্স। এইটা দ্বারা গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টারকে বোঝানো হয়েছে। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে অ্যান্টিগন। অ্যান্টিগন মূলত কিং এডিপাসের মেয়ে ছিল। জোকাস্টা এবং কিং এডিপাসের মেয়ে হচ্ছে অ্যান্টিগন, যিনি প্রচলিত আইনটাকে মেনে চলতে অস্বীকার করেছিলেন। তার ফলশ্রুতিতে তার যেটাই হোক না কেন, তিনি প্রচলিত আইনটাকে মেনে চলতে অস্বীকার করেছিলেন। সিমিলারলি হেনরি ডেভিড থরো বলছে যে আমিও একজন বিবেকবান মানুষ হিসাবে সরকারের প্রচলিত যে আইন ব্যবস্থা, সে আইন ব্যবস্থা আমার উপরে চাপিয়ে দিলেও আমি সেটা শতভাগ মেনে নিতে পারি না। এই জন্য একজন বিবেকবান মানুষ হিসাবে আমাকে হয়তো এটা বেছে নিতে হবে যে আমি একটি
অস্বাভাবিক একাকিত্বের জীবনযাপন করব বা করতে হবে, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে অ্যালিশন ব্যবহার করার মাধ্যমে তিনি তার যে প্রতিরোধের যে মন মানসিকতা সেটাকে ফুটিয়ে তুলেছেন। নেক্সট ফিচার, ফেনোমেনাল ডিসক্রিপশন। একেবারে প্রাণবন্ত যে বর্ণনা, মানে ঠিক যেন অভিনয় করে দেখানো হচ্ছে এরকম একটা বর্ণনা কিন্তু হেনরি ডেভিড থরো তার প্রবন্ধে ব্যবহার করেছেন। এর জন্য প্রথম ফ্রেজ হিসেবে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ওয়াশ হিজ হ্যান্ডস অফ ইট। ওয়াশ হিজ হ্যান্ডস অফ ইট, এই ইডিয়মটা দ্বারা যেটা বোঝানো হয়েছে যে হেনরি ডেভিড থরো ক্লিয়ারলি এটা বলে দিচ্ছে যে আমি সরকারের যে কোনো ধরনের দুর্নীতি বা খারাপ পদক্ষেপ থেকে অনেক বেশি দূরে অবস্থান করছি। তারপরে তিনি আরও একটা ফ্রেজ ব্যবহার করেছেন, সিটিং আপন অ্যানাদার ম্যানস শোল্ডার্স। এই ফ্রেজটা দ্বারা বেসিক্যালি তিনি পাঠকদেরকে অপারেশন মানে নির্যাতনের বিষয়টা নির্দেশ করছেন। নির্যাতনটা কিভাবে? কারণ একজন মানুষ যদি আরেকজন মানুষের কাঁধে চড়ে, তাহলে যে মানুষটা তাকে কাঁধে নিল সেই মানুষটার তো কষ্ট হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে তিনি ফেনোমেনাল ডিসক্রিপশন দিচ্ছেন যে সরকার ব্যবস্থায় এই যে ঠিক যেন এরকম একটা ব্যাপার চাপিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীদের উপরে, জনগণের উপরে, জনগণের কাঁধের উপরে ভর করেই সরকার কিন্তু তার যে উদ্দেশ্য সেটাকে সাধন করছে। তাহলে কি জনগণের কষ্ট হবে না বা জনগণের কষ্ট হচ্ছে না? এই ধরনের কিন্তু ফেনোমেনাল ডিসক্রিপশন তিনি ব্যবহার করেছেন। তারপরে তিনি আরও একটি ফ্রেজের ব্যবহার করেছে, সেটা হচ্ছে পারসু হিজ কন্টেম্পলেশন। এটার মাধ্যমে মানে থরো কিন্তু তার ট্রান্সেন্ডেন্টালিস্ট যে বিলিভটা সেটাকে প্রকাশ করে দিয়েছে যে স্পিরিচুয়াল অথরিটিতে তিনি বিশ্বাসী। তিনি মানসিক এবং শারীরিক যে অপারেশন সে অপারেশন থেকে মুক্তি চান এবং স্বাধীনতাটা চান এই বিষয়টা। এবং তিনি এই ধরনের ফেনোমেনাল ডিসক্রিপশনের মাধ্যমে তিনি তার এই আইডিয়াটাকে প্রকাশ করেছেন যে তিনি একজন সাম্যবাদী, মানে তিনি একজন এগালিটারিয়ান। একজন এগালিটারিয়ান হিসেবে থরো এই ধরনের প্যানোরামিক ডিসক্রিপশন বা ফেনোমেনাল ডিসক্রিপশনটা তার এসেতে ফুটিয়ে তুলেছে। আর তার এই ফেনোমেনাল যে ডিসক্রিপশন এটা মূলত তাকে একটা উপন্যাসিক হওয়ার মতো বৈশিষ্ট্য দিয়েছে। তো ফাইনালি একটা কনক্লুশন লিখতে হয়। তো কনক্লুশনে তোমরা নিজেদের মতো করে একটা কনক্লুশন লিখতে পারো। তো আবারও বলছি, তোমরা যদি আমাদের প্রিমিয়াম কোর্সটা নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 3 পয়েন্টস বা ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। তো আমাদের প্রিমিয়াম কোর্সটা নেওয়ার জন্য তোমরা আমাদেরকে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।